চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইরফান ইসলামের কাছে। শুরুতেই বলছিলাম সুরে সুরে সকালটা শুরু করব, কোন গানটি শোনাবেন? এটা 2011-তে রিলিজ হয়েছিল। ওই গানটা দিয়ে শুরু করি। শুনি। নীল জোছনা তুমি খুঁজে বেড়াও, পাবে কি এই ঠিকানা? ওহ নীল জোছনা তুমি খুঁজে বেড়াও, পাবে কি এই ঠিকানা? তুমি পাবে না, আমি বলবো না, আমি বলবো না তোমায় ঠিকানা। জলের মাঝে তুমি খুঁজে বেড়াও, কৃষ্ণ চূড়া মাঝে খুঁজে বেড়াও, তবু কেন তুমি জানো পাবে না এই ঠিকানা? আমি বলবো না, তুমি জানো না, তুমি পাবে না এই ঠিকানা। থ্যাংক ইউ। বাহ, ব্যান্ডের সাথে যাত্রা শুরু হয়েছিল ফেইথ অফ বাংলাদেশ ব্যান্ডের মধ্য দিয়ে। একটু যদি শুরুর গল্পটা শুনি। প্রত্যেকটা জেলায় কিন্তু খেলাঘরের শাখা আছে। তো আমাদের খেলাঘরের নাম ছিল কেন্দ্রীয় খেলাঘর আসর। ওখান থেকে আমার স্টার্ট, আমার গান লেখা শুরু করা, ইভেন হচ্ছে আবৃত্তি করা, টুকটাক আবৃত্তি করতে জানি। তারপর ওয়ান অফ মাই ফ্রেন্ড কায়সার জামিল, ও আমাকে অফার করলো যে চল আমরা গান লেখা শুরু করার বিষয়টা কি ওখানে শেখানো হতো নাকি নিজে নিজে গান যেহেতু শেখা হয়? সংস্কৃতি চর্চাটা আমার ওই খেলাঘর থেকে স্টার্ট। পাশাপাশি নিজের আগ্রহ থেকে লেখা শুরু করার চেষ্টা করা। আমি ফুটবল প্লেয়ার ছিলাম, আমি ডিভিশনেও খেলেছি। আচ্ছা। তারপর আসলে মিউজিকের দিকেই মুভমেন্টটা বেশি, টানটা মিউজিকের দিকে চলে গেল আর কি। তো ওই যে বললাম, আমার একটা ফ্রেন্ড কায়সার জামিল, ও আমাকে বললো যে বন্ধু চলো আমরা একটা ব্যান্ড করি। দ্যাট ওয়াজ এ ফার্স্ট ব্যান্ড, ফেইথ অফ বাংলাদেশ। ওটা দিয়ে স্টার্ট করলাম। তারপর তো আসলে আমার সোলো ক্যারিয়ার। তখন কোন ক্লাসের ছাত্র ছিলেন? ক্লাস 9-এ ছিলাম। তো তারপরে ব্যান্ড স্টার্ট করলাম। ওই সময়ের ফিলিংসটা অন্যরকম ছিল আসলে। আমরা ওই সময় খুব বেশি শো কিন্তু আমরা করার স্কোপ পেতাম না। তো যখনই একটা শো থাকতো আমরা খুব এক্সাইটেড থাকতাম যে হ্যাঁ সামনে একটা শো, অনেক প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। আর ব্যান্ডের একটা ব্যাপার হচ্ছে কি যে প্র্যাকটিসটা খুব বেশি হয়, কারণ ব্যান্ড অ্যান্ড সোলো ডিফারেন্ট হচ্ছে যে ব্যান্ডের ব্যাপারটা মিউজিক কম্পিটিশনটা খুব প্যাকড হয়, হ্যাঁ, আর প্র্যাকটিসও বেশি করতে হয়। সো ওই সময় ব্যাপারটাই অন্যরকম ছিল, হ্যাঁ, অত প্রফেশনালিজম ছিল না। তারপর ফেইথ অফ বাংলাদেশ করলাম। তারপর স্ট্রাগল নামে একটা ব্যান্ড আমি জয়েন করেছিলাম, ওইখানে অনেকদিন কাজ করেছি। ইভেন হচ্ছে লাস্ট আমার মিউজিকে ব্রেক ছিল, হ্যাঁ, আমি ফিজিক্যালি শিখছিলাম। তো মিউজিকে ব্রেক, আফটার ব্রেক আমি আমাদের ফিডব্যাকে টন্টি ভাই একদিন আমাকে এসে বললো যে আমাদের একটা ব্যান্ড আছে উল্লাস, ওইখানে জয়েন কর, ওইখানে গান কর। আমি বলছি ভাই আমি তো অনেকদিন অ্যাভেলেবেল না। বলছে কোনো প্রবলেম নাই, তুই স্টার্ট কর, তুই শুধু গান শুনবি, গান তুলবি আর গান করবি। আর বিসাইড আমি যেহেতু বিজনেসের সাথে রিলেটেড ছিলাম, তারপরে স্টার্ট করলাম। আর ইভেন হচ্ছে আমার ব্যাচ হচ্ছে 93। তো আমাদের ব্যাচে ইউনো যে এখন ব্যাচের কিন্তু একটা ট্রেন চলছে, প্রচুর প্রোগ্রাম হয় ব্যাচের, হ্যাঁ। তো ব্যাচের বন্ধুদের যখন প্রোগ্রামগুলি করি, আমার ব্যাচের বন্ধুরা যেভাবে মানে এত এনজয় করি প্রোগ্রামগুলি, আসলে এখন বাইরের প্রোগ্রামগুলো থেকে ব্যাচের প্রোগ্রামগুলি খুব এনজয় করি। আমাদের সুজন আরিফ, ফিডব্যাকের লুমিন, হ্যাঁ, তারপরে তরুণ মুন্সি, দিনাত জন্মনি, অনেকেই আছেন আমাদের, সোহেল মেহেদি আমাদের ব্যাচে, হ্যাঁ, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে আর কি। দেন হচ্ছে নক্ষত্রে, স্টিল আমি এখন নক্ষত্র ক্যারি করতেছি আমার একটা ব্যান্ড, বিসাইড আমার সোলো ক্যারিয়ার তো আছেই। গানের পাশাপাশি অন্যান্য ব্যস্ততা তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু গানের প্রতি টান থেকেই নিশ্চয়ই আবার দীর্ঘ বিরতির পর গানে ফিরে আসা। তো এই যে একটা বিরতির পর যখন ফিরে আসা, তখন কিছু প্রতিবন্ধকতা তো নিশ্চয়ই থাকে, যে এই ইন্ডাস্ট্রির অনেকের সাথে নতুন করে হয়তো যোগাযোগ করার জায়গাটা, নিজের অবস্থানটাকে আবারও তৈরি করা, সেই জায়গায় আপনি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? এই জায়গায় এখন আমি নতুন, আর যারা আছে এরা হচ্ছে এখন পুরনো, আচ্ছা, সিনিয়র হয়ে গেছে সমসাময়িক অনেকেই। সেটাই না, হ্যাঁ, আসলে অনেকের সাথেই যোগাযোগ ছিল না, এখন যোগাযোগ হচ্ছে। আর হচ্ছে প্রতিটা কাজে দেখবেন যে আপনার প্রতিবন্ধকতা থাকবেই, হ্যাঁ, এগুলোকে আমরা ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইটস এ ভেরি সিম্পল থিংস। আর একটা জিনিস হচ্ছে আমরা ইউটিউবে যে গানের ভিউয়ার্সটা দেখি, আসলে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে গানটাকে আসলে আমরা কি করবো, আগে শুনবো নাকি দেখবো,
আগে শুনবো তারপর দেখবো, কিন্তু এখন গানের ব্যাপারটা দেখা এবং শোনা এবং দেখা দুটোই এখন ইম্পর্টেন্ট। সো ওই হিসাব করলে আমাদের সো গান করতে একটা গান রেডি করতে মানে কমপ্লিট করতে একটু সময় লাগে। হ্যাঁ, তো বিভিন্ন রকমের তো প্রতিবন্ধকতা আছেই। ইভেন হচ্ছে নিজের ইন্ট্রোডিউসটা দিতে হয়, কেন এতদিন গ্যাপ ছিল, এতদিন মিউজিক করেন নাই কেন, বা কি সমস্যা ছিল আপনার, এই নানা ধরনের তো প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনি খুব ভালো একটা বিষয় বললেন যে মিউজিক ভিডিওর বিষয়টা, যে একটা গানের রেকর্ডিং এর কাজ হয়ে গেলেও মিউজিক ভিডিও অ্যারেঞ্জ করতে যেই আমরা দেখি অনেক শিল্পীরাই বলে থাকেন যে সেই কারণে অনেক সময় একটা গান বের করতে অনেক দেরি হয়ে যায়, অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে, বা আপনি মিউজিক ভিডিওর ক্ষেত্রে কোন বিষয়গুলোকে মাথায় রাখেন? ইউটিউবে কিন্তু আমরা ভেরিয়াস মিউজিক ভিডিও দেখি, হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে চুজের একটা ব্যাপার থাকে, রুচির একটা ব্যাপার থাকে। এখন আমি যদি একটা চ্যানেল করি, তো এখন মাসে আমার একটা চ্যানেলে 4-5টা কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, এখন আমি যদি 4-5টা কন্টেন্ট দিই, এখন ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো আমরা আসলে আমাদের যে সেই চুজ অনুযায়ী আমরা যখন মিউজিক ভিডিও বানাতে চাই আর কি, তখন আমাদের আসলে ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু বিগ বাজেট আমরা চিন্তা করি। তো আমি চিন্তা করি কি যে আমি বছরে যদি আমি 2টা গান দেই, 2টা গানই একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে। কারণ কি, অন্তত পক্ষে আই এম নট এ স্টার, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাকে মোটামুটি কিছু মানুষ তো চিনে। তো যখন আমার মিউজিক ভিডিও বের হবে, যখন দেখবে যে ভিডিওটা কে করলো, কে গাচ্ছে গান, ভিডিওটা কে আছে, স্ট্যান্ডার্ডটা আমরা মেইনটেইন করতে চাই। কিন্তু গান বের করলে প্রতিদিন একটা করে গান বের করা যায়, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। এই পর্যায়ে আরো একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? কবির বকুল ভাই উনি লিখেছেন, আমার কো-আর্টিস্ট ছিলেন দিনা জাহান মুন্নি ভাবি, সুর করেছে হচ্ছে বেলাল খান। এখন মায়ার টানে মন হারায় মনে, ভাবনার আকাশ কাঁদে সঙ্গোপনে। ও এখন মায়ার টানে মন হারায় মনে, ভাবনার আকাশ কাঁদে সঙ্গোপনে। ভালোবাসা, ও ভালোবাসা, ছুঁয়ে দেব আমি তোমায় আজ এখানে। ও ভালোবাসা, ও ভালোবাসা, ছুঁয়ে দেব আমি তোমায় আজ এখানে। স্বপ্নের ভেলায় চড়ে সূর্যের সাথে যদি হয়ে যায় কথা, তবে কেন থাকা বলো একা থাকা। ও ভালোবাসা, ভালোবাসা, ছুঁয়ে দেব আমি তোমায় আজ এখানে। ব্যান্ড সঙ্গীতের সাথে তো এই যাত্রাপথে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে এলআরবির সাথে আপনার স্টেজ শেয়ার করা হয়েছে, একসাথে পারফর্ম করা হয়েছে একাধিকবার। আইয়ুব বাচ্চুর সাথেও যদি কোনো বিশেষ স্মরণীয় মুহূর্ত থাকে আমরা একটু শুনতে চাই। বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়তো, বলতো কেমন আছিস, ভালো ভালো মিউজিক কর, ভালোভাবে গান করতে হবে, মিউজিকে সময় দিতে হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাচ্চু ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের খুব ভালো একটা রিলেশন ছিল। আচ্ছা, আমার বড় ভাইয়ের সাথে খুব ভালো রিলেশন ছিল। তো বাচ্চু ভাই যখন আমার গান শুনলো, তো আমার ভাই বলতো যে ফার্স্ট ডে পরিচয় হয় আর কি, বাচ্চু ভাইকে বললো আমার ভাই যে ও তো গান টান করে, ঠিক আছে স্টুডিওতে নিয়ে আসে ওকে। আমার গান শুনলো, তখন বললো যে না ও তো ভালো গায়, ভালো গান করে। তো বললো যে ঠিক আছে ও একটা অ্যালবাম করো। হ্যাঁ, তখন আসলে আমি একটু বোকা ছিলাম, একটু ভীতু ছিলাম। বাচ্চু ভাই আমার ফুল অ্যালবামটা বাচ্চু ভাই করে দিত, কিন্তু আমাকে বলছে তুমি চুজ করো, তুমি কাকে দিয়ে কাজ করবা। তখন আমি বললাম যে আমি তখন সোলসের ইফতি ভাই, সোহেল ভাই, আদার্স অনেকের কথাই বললাম, কিন্তু বাচ্চু ভাইয়ের কথা বলার সাহস আমি করি নাই। দ্যাট ওয়াজ মাই মানে আনফরচুনেট আসলে। কিন্তু ওনার কারণেই কিন্তু আমার ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয়, আমার অ্যালবাম রিলিজ স্টার্ট। ওই টোটাল অ্যালবামের যে টাকাটা লগ্নি করেছিল কিন্তু আমার ভাই, বাচ্চু ভাইয়ের কথায়। তো এরকম বাচ্চু ভাইয়ের অনেক ভালো ভালো কাজ মিউজিশিয়ানদের জন্য ছিল আপনার সাংগীতিক জীবনে। নট অনলি আমি না, মানে বাংলাদেশে অনেক মিউজিশিয়ানদের জন্য বাচ্চু ভাই কিন্তু অনেক কিছু করে গেছেন সত্যিকার অর্থে।
অনেক ইনফ্লুয়েন্স করে গেছেন এবং অনেক বিঘার একজন মানুষ ছিলেন উনি। তিনি যেখানেই আছেন তার আত্মার মাগফিরাত কামনা করি। আসলে ব্যান্ড সঙ্গীত যতদিন থাকবে বাংলার মানুষ তাকে স্মরণ করবেই। ডেফিনেট এটা। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি বর্তমানে নক্ষত্র ব্যান্ডের লিড ভোকালিস্ট হিসেবে আছেন। নক্ষত্র ব্যান্ড নিয়ে কি ধরনের পরিকল্পনা, কি ধরনের কাজ করা হচ্ছে? অলরেডি 3টা গান আমরা রেডি। একটা গান অলরেডি রিলিজ করেছি, এটা জিসিএস থেকে রিলিজ হয়েছে। গানের টাইটেল নেম হচ্ছে নক্ষত্রের গান। আচ্ছা, নক্ষত্রের গান, টাইটেল নেই। সো আমরা সামনে লাইভে যাচ্ছি, আমরা প্রিপারেশন নিচ্ছি, আর স্টেজ শো তো হচ্ছেই। সামনে কি ধরনের পরিকল্পনা রয়েছে গান নিয়ে? ভালো গান করব আসলে। গানের ভিউয়ার্স কত হয় ইট ডাজন্ট ম্যাটার। ভালো গান করতে হবে, ভালো সুর থাকবে। আর আমাদের একটা এইজের একটা ব্যাপার আছে। আমরা যেমন আমার লাস্ট যে গানটা বের হয়েছে ওরে মন, হ্যাঁ, এটা 90s-এর একটা ফিল আছে অবশ্যই, বিকজ উই আর ফ্রম 90s। আর হচ্ছে ওই গানটা এখনকার যারা দর্শক ওরাও গানটাকে ফিল করবে। ওরা যদি, আমি মনে করি যে রাতের বেলা যদি হেডফোন দিয়ে গানটা শুনে, আপনি একটু শুনবেন ওরে মন, জিসিএস থেকে ইরফান ইসলাম, হ্যাঁ, তো আপনি দেখবেন যে গানটা একটা মানে গানটা শুনলে ভালো লাগবে। ভালো লাগার একটা ব্যাপার আছে, যে কোনো গান সুর ওইটার মধ্যে যে একটা ভালো লাগার ব্যাপার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমার একটা আক্ষেপে, আমি এখনো প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে কাজ করতে পারি নাই। কারণ কবে জানি না আমার ভাগ্যে কুলাবে। আমার সাথে জিসি সেভারাল টাইম দেখা হয়, আমি কখনো বলি নাই। তো ইনশাআল্লাহ ইন ফিউচার আশা করি ইনশাআল্লাহ কাজ করব। যেহেতু আজকে আমাদের দর্শকদের সামনে বলেই দিলেন, একদিন সাহস করে তাকেও জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের সাথে, হ্যাঁ। আমার অনেক জুনিয়ররাও কাজ করেছে আসলে সত্যিকার অর্থে, কিন্তু আমি আসলে অনেকদিন গ্যাপ ছিল। হ্যাঁ, অনেকদিন ইন্টারভাল ছিল। আপনার সামনের কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা এবং সামনের যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অনুষ্ঠান শেষ করব আপনার একটি গান দিয়ে। তার আগে দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইতালীয় ধর্মতাত্ত্বিক টমাস অ্যাকুইনাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রকৃত বন্ধুত্বই জগতের সবচেয়ে দামি উপহার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, বাচ্চু ভাইয়ের একটা গান আমি ট্রাই করি। নিশ্চয়ই শুনি। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো ও আসলে কেউ সুখী নয়।